খারাপ লাগলো। বিকাশবাবু বলেছে অভিযোগ থাকলেই কি দুর্নীতিগ্রস্ত হয়, বলেছেন আমার কথা। রমেশ মালিকের মামলা তো বিকাশবাবু করছেন। রমেশ মালিক হচ্ছে প্রাইমারি দুর্নীতির অন্যতম একটা মূল মামলা। সে রমেশ মালিক মামলায় সিবিআই রিপোর্ট দিয়েছিল, সেখানে দেবরাজ চক্রবর্তীর নাম ছিল অভিষেক ব্যানার্জির এজেন্ট হিসাবে। রিপোর্টের কপি বিকাশবাবুর কাছেও আছে। তাহলে বিকাশবাবু কি বিশ্বাস করেন না যে প্রাথমিকে দুর্নীতি হয়েছে? ভোটের কালই হাত থেকে ওঠার আগে তৃণমূল হাওয়া হয়ে যাবে, এটাও এক্সপেক্ট করিনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। কথা বলবো। দাদা, একদিকে স্বরূপ বিশ্বাস গ্রেফতার, তার বিরুদ্ধে অভিযোগ তোলাবাজি থেকে শুরু করে শ্লীলতাহানি এমনকি খুনের চেষ্টা। একদিকে সোহম চক্রবর্তী প্রাক্তন বিধায়ক, তার বিরুদ্ধে কোটি টাকার উপর প্রতারণার অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। কি বলবেন এই পরিস্থিতি নিয়ে? ডাস্টবিন থেকে দুর্গন্ধ বেরোয় অলওয়েজ, ল্যাভেন্ডারের স্মেল তো বেরোয় না। তৃণমূল কংগ্রেস ডাস্টবিন, চোর বেরোবে না তো কী বেরোবে? সরি, এগুলো একটাও চোর না, এগুলো ডাকাত। স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দুটোই সেম। এমনকি এসেছে স্ত্রী, স্বরূপ বিশ্বাস স্ত্রী জুই বিশ্বাস, তিনিও কিছু কম যান না, একই ক্যাটাগরি সব কটা। তো এদের জেলে থাকা উচিত, ভদ্র সময়ে থাকার কোনো অধিকার নেই এদের। আজ নয় কাল সব কটাই জেলে যাবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সন্দীপন সাহার বাড়িতে প্রিয়াঙ্কা টেব্রল, বিজেপির নেত্রী, তিনি তার বিরুদ্ধে সন্দীপন সাহা এখন আঙুল তুলছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আঙুল তুলছেন যে এই ধরনের একটি আন্দোলন বা এই ধরনের বিক্ষোভ তার বাড়ির সামনে কেন করা হয়েছে সেই নিয়ে। এবং তার সঙ্গে তিনি আরও বলছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যে মুখ্যমন্ত্রী এবং শ্রমিক ভট্টাচার্য হয়তো এই বিষয়টিকে সমর্থন করবেন না, তারা জাস্টিসের দাবি জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে। কি বলবেন? কাঁটার চাষ করেছো, সেখান থেকে তো রজনীগন্ধা হবে না, কাঁটাই হবে। এরা যেরকম কাজ করেছে তার ফল ভোগ করছে। আমি জানি না প্রিয়াঙ্কা তেবরিওয়াল পুরো ইস্যুর মধ্যে আছে কি নেই, তবে সন্দীপনবাবু গতকাল যে এক ধরনের ভাষা ব্যবহার করেছে প্রিয়াঙ্কা তেবরিওয়ালের সম্পর্কে, কোনো মহিলার এগেন্সে ওই ভাষা ব্যবহার করা যায় না। আমি তো হাতের কাছে পেলে কানের করে থাপ্পড় মারতাম ওনাকে। মানে ন্যূনতম ভদ্রতা এর মধ্যে নেই। তিনি এক্সপেক্ট করেন কী করে অন্যরা ভদ্র ব্যবহার করবে তার সাথে? তৃণমূলের দুটি ভাগ, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, এই অবস্থায় এখন দাঁড়িয়ে আছে। এই যে তৃণমূল এক মাসের মধ্যে তার অস্তিত্ব হারালো, নিজেদের প্রতীকটুকুরই অস্তিত্ব এখন তাদের নেই, কি মনে হচ্ছে ভবিষ্যৎ কি? দেখুন, দের ইজ নাথিং কল্ড ভালো তৃণমূল, খারাপ তৃণমূল। সোনার পাথর বাটি হয় না, ঠিক তেমনই ভালো তৃণমূল, খারাপ তৃণমূল বলে কিছু হয় না। A to Z সব কটা চোর। আবার বলছি, সরি, 25% চোর, বাদ বাকি 75% ডাকাত। এদের মধ্যে ভালো খারাপ বলে কিছু নেই, সব কটা সেম। কেউ চুরি করেছে, কেউ চুরিতে সাহায্য করেছে, কেউ চুরি হতে দেখেছে, সব কটাই সেম, কেউ কম যায় না। ভালো তৃণমূল, খারাপ তৃণমূল বলে কিছু নেই। এই ভাগ হয়ে যাওয়া তো নর্মাল ছিল। আমরা তো বলেছিলাম ক্ষমতায় যাওয়ার পর তৃণমূল টিকবে না। তবে এই যে ভোটের কালই এখনও হাত থেকে ওঠেনি, ভোটের কালই হাত থেকে ওঠার আগে তৃণমূল হাওয়া হয়ে যাবে, এটাও এক্সপেক্ট করিনি। আপনাদের দলেরই বর্ষিয়ান নেতা স্বপন দাশগুপ্ত, তিনি বলছেন যে এই বিজেপিকে সম্পূর্ণই ভালো তৃণমূল খারাপ তৃণমূলের যে পার্থক্যীকরণটা চলছে সেখান থেকে বিজেপিকে সবসময় দূরে থাকতে হবে, তিনি সেটা পরামর্শ দিয়েছেন। এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, যদি মুখপাত্রদের, সাসপেন্ডেড তৃণমূল মুখপাত্রদের প্রসঙ্গে আসি, ঋজু দত্ত, আপনার সঙ্গে এর আগেও তার বিভিন্ন বাকবিতণ্ডা আমরা দেখেছি। এই ধরনের কেউ যদি বিজেপি যুক্ত হতে চান, আপনারা কি নেবেন? দেখুন, আমি নেওয়ার বা রিজেক্ট করার কেউ নই। আমি দলের একজন সাধারণ কর্মী মাত্র, সাধারণ কার্যকর্তা। আমাদের আবেগটার ওরা দাম আছে, দল আমাদের আবেগের দাম বরাবর দিয়েছে। যারা দেশের প্রধানমন্ত্রীকে গালাগালি করেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে উল্টোপাল্টা বলেছিল, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তার সম্পর্কে উল্টোপাল্টা বলেছিল, দলের বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সম্পর্কে যারা উল্টোপাল্টা বলেছিল, তারা দলে যদি বাই চান্স ঢোকেও তাদের অবস্থা পাপসের থেকে বেশি কিছু হবে না। ঢুকলে নিজের রিস্কে নিয়ে ঢুকুক, জায়গা পাবে বলে মনে হয় না। আর আমি জানি না এদেরকে ঢোকানো নেওয়া হবে কি হবে না, আই এম নো ওয়ান টু টেক দ্য কল। বিধানসভায় যে ঘটনা ঘটছে এখন, লোকসভায় তার একটা প্রভাব পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। কাকলি ঘোষ দস্তিদার, তিনিও এই নিয়ে সরব হয়েছেন। এবং এই বিষয়টা লোকসভা অবধি যদি পৌঁছায়, কি পরিণতি হতে পারে? তৃণমূল থাকবে না, তৃণমূল শেষ, ফিনিশ, চ্যাপ্টার ক্লোজড। আগেও বললাম ক্ষমতার থেকে চলে যাওয়ার পর তৃণমূল নামক কোনো দল থাকবে না, এখন সেটাই সত্যি হচ্ছে।
কাকলি ঘোষ দস্তিদার এবং কেয়া ঘোষের একটি কনভারসেশন আপনি নিজেই সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন। তিনি এই যে বিষয়, এই যে পরিস্থিতি, আপনি কিভাবে দেখছেন, কিভাবে সেটাকে ব্যাখ্যা করবেন? কেমন আছো গো, কেমন আছো গো কেয়া? পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের সে দিদি সুজেন, উনি নাম ডিসক্লোজ করলে আমি করতেই পারি, বেঁচে নেই। এই কেমন আছো গোর উত্তর উনি দিতে পারতেন, যাকে বলা হয়েছিল খদ্দের আর কাস্টমারের ঝামেলা। আমি জানি না, আমি বললাম ভালো খারাপ বলে কিছু নেই, লোকগুলোর ঔদ্ধত্য আমরা দেখেছি, কথার থ্রো আমরা দেখেছি, মিডিয়ায় বসে এদের হাব ভাব আমরা দেখেছি। সুতরাং এসে ভালো খারাপ কোনো কিছুই আমার জন্য নেই। প্রশাসনিক বৈঠকে নর্মালি অপোজিশন যে থাকবে তারাও আসবে, দ্যাট ইজ আ ল। সরকারের কোনো রং হয় না। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার চলছে কোনো কালার ছাড়া, সবাইকে নিয়েই চলার চেষ্টা করছে। তো এই এলিমেন্টগুলোর খবর আমার পক্ষে বলা উচিত নয়, আমার উচিতই না বলা। যে এলাকায় আমরা বসে আছি, এই এলাকায় একাধিক দুর্নীতির অভিযোগ একেবারে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে একেবারে আইনিভাবে লড়াই করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আইনজীবী হিসেবে কিভাবে দেখছেন? খারাপ লাগলো। বিকাশবাবু বলেছে অভিযোগ থাকলেই কি দুর্নীতিগ্রস্ত হয়, বলেছেন আমার কথা। রমেশ মালিকের মামলা তো বিকাশবাবু করছেন। রমেশ মালিক হচ্ছে প্রাইমারি দুর্নীতির অন্যতম একটা মূল মামলা। সে রমেশ মালিক মামলায় সিবিআই রিপোর্ট দিয়েছিল, সেখানে দেবরাজ চক্রবর্তীর নাম ছিল অভিষেক ব্যানার্জির এজেন্ট হিসাবে। রিপোর্টের কপি বিকাশবাবুর কাছেও আছে। তাহলে বিকাশবাবু কি বিশ্বাস করেন না যে প্রাথমিকে দুর্নীতি হয়েছে? উনি কি মনে করেন সব কিছু মিথ্যে ঘটনা? তারপরে অল্প কিছু টাকার জন্য মেরুদণ্ড বিক্রি করলেন। বামপন্থীদের মেরুদণ্ড এতটাই সস্তা। দেবরাজ চক্রবর্তী চোর সবাই জানে, ওর দলের লোকজন জানে। এখানে বামপন্থীরা মার খেয়েছে। যদিও বামপন্থীদের যে প্রার্থী ছিল এবার, সে লেফটের পার্টি অফিসে কম, দেবরাজ অফিসে বেশি যেত, কারণ তার প্ল্যানগুলো কে স্যাংশন করতো, এলবিএস কে ছিল, সবই জানি আমরা। তা আমি ওভারঅল বলছি, বিকাশবাবুর কাছে এক্সপেক্টেড ছিল না। তৃণমূলের আজকে যেই ভাঙন, সেই নিয়ে তৃণমূলের একাংশ প্রশ্ন তুলেছে বিজেপির বিরুদ্ধে। তাদের বক্তব্য যে বিজেপি আজকে পেছন থেকে মদত দিয়েছে বলেই তৃণমূলের এই ভাঙন। নাচতে না জানলে উঠোন বাঁকা। 2021 সাল, 5 দিনে আমাদের 54 জন কার্যকর্তা খুন হলো, কয়েক হাজার বাড়ি ভেঙে দেওয়া হলো, ধর্ষণ হলো কয়েকশো, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া, পুকুরের মধ্যে বীজ ঢেলে দেওয়া, ধানের জমি জ্বালিয়ে দেওয়া, সব দেখলাম আমরা। তারপরও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা লড়াইটা ভোলেনি। রক্তের বিনিময়ে পশ্চিমবঙ্গে পরিবর্তন এসেছে। আমরা তো কোনো অত্যাচারই করিনি, অত্যাচারের জবাব নিইনি। যে অত্যাচার আমাদের উপর হয়েছিল তারই 2%-এর আমরা রিভেঞ্জ নিতাম, তৃণমূল দলটা থাকতো না। তাতেই ভয় পেয়ে চলে গেল। ফুলের আঘাতে মূর্ছা যেতে অনেকে দেখেছি, তৃণমূল দেখছি ডিমের আঘাতে মূর্ছা যাচ্ছে। হকার উচ্ছেদ নিয়ে একাধিক অভিযোগ উঠছে এবং সেই দিকে কিন্তু বিরোধী দল আঙুল তুলছে বিজেপির দিকেও। কি বলবেন? দেখুন, রেলওয়ে প্রপার্টি এনক্রোচমেন্ট গভর্নমেন্ট অ্যাক্ট আছে, তো নর্মাল অ্যাক্ট এনফোর্স হচ্ছে। আপনার বাড়িতে যদি কালকে 4 জন গিয়ে বসে যায়, বলে আমরাই থাকবো, আপনাকে তোলা যাবে না, আপনি অ্যালাউ করবেন? আমার প্রশ্নটা আপনাকে থাকলো। যদি অ্যালাউ করেন তাহলে আপনি মহান ব্যক্তি বলবো, আপনারও মূর্তি হওয়া উচিত। যদি অ্যালাউ না করেন, যেটা হওয়া উচিত, ইলিগ্যাল যে হকাররা বসছে, যারা করছে, তাদেরকে কে বসিয়েছে, কীভাবে বসিয়েছে, তার একটা হিসাব থাকা উচিত। তো হ্যাঁ, অনেক গরিব মানুষের কষ্ট হচ্ছে, তার জন্য বিকল্প ব্যবস্থার কথা সরকার নিশ্চয়ই চিন্তা করবে, কাজের সুযোগ নিশ্চয়ই থাকবে। রেলওয়ে প্রপার্টি বা অন্য কোনো প্রপার্টি, সরকারি প্রপার্টি এনক্রোচমেন্ট করার অধিকার কারোর নেই, আমারও নেই, আপনারও নেই।